অনন্যা চকলেটগুলো ঝট করে নিয়ে এক চিৎকার দিয়ে বলে, আই লাভ ইউ ভাইউ। অরণ্য মৃদু হাসলো আর সবার জন্য কিছু না কিছু এনেছে। সবাইকে যার যারটা দিল। জেসমিন খাতুন সেই আশা থেকে কান্নাকাটি লাগিয়েছেন। অরণ্যকে ধরে সে কত কথা বলে চলছেন। জেসমিন খাতুন কান্না ভেজা কণ্ঠে ছেলেকে বলতে লাগলেন, তোর এই আসার সময় হলো, কত শুকিয়ে গিয়েছিস। দেখ তোরা আমার বাবাটা কি হাল হলো। ঠিক মতন খাওয়া দাওয়া করিস না, তাই না? অরণ্য মাকে হালকা জড়িয়ে ধরে চোখের পানিগুলো মুছে দিল অতি যত্নে। আমি ঠিক আছি মা, তোমরা শুধুই টেনশন করো। আকাশ অভিমান করলো বেশ। কণ্ঠে সে অভিমানের প্রগাঢ়তা ফুটিয়ে বলে উঠল, আমরা তো সব রোহিঙ্গা, আমাদের তো কেউ চোখেই দেখে না। তখন জেসমিন খাতুন আকাশের কান টেনে দিয়ে ধরল। হতচ্ছাড়া, আমার বাচ্চাটা কত বছর পর বাড়ি আসলো আর তুই হিংসা শুরু করে দিয়েছিস। আকাশ আহা করে চিৎকার দিয়ে বলল, ছাড়ো মাম্মা, ব্যথা পাচ্ছি। অনন্যা তা দেখে হেসে কুটি কুটি হাতে বেলুনি নিয়ে তা নাড়াতে নাড়াতে জিহ্বা বের করে আকাশকে দেখিয়ে বলে, বেশ হয়েছে। আজমির সাহেবের চোখ জোড়ালো। এতদিন বাড়িটা কেমন যেন খালি খালি লাগতো। আজ তার বাড়ি পূর্ণ। কণ্ঠে প্রশান্তি ফুটিয়ে বললেন, এইবার বাড়িটা ভরা ভরা লাগছে। এইরকম যাতে বাড়িটা ভরা থাকে, আমার আল্লাহর কাছে দোয়া করি। এইবার আমি আমার সন্তানদের কাজ ছাড়া করছি না। অরণ্যের মায়ের খালি বুকটা যেন শীতল হলো গাঢ় প্রশান্তিতে। এত বুকে চাপা কষ্টরা ভিড় করেছিল, দম বন্ধ লাগতো। আজ বহু বছর পর সে শান্তিতে ঘুমাতে পারবে। এইবার একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো, তাহলে বাড়িটা আবার আরেকবার পূর্ণতা হবে। এটা শুনেই অরণ্যের মুখ কালো হয়ে গেল। উফ মা, বাদ দাও তো, আমার ইন্টারেস্ট নেই এইসবে। এই বলে ফ্রেশ হতে চলে গেল। সিঁড়ি বেয়ে ওপরে অরণ্য নিচের রুমে হন হন করে। সবাই চেয়ে রইল অরণ্যের যাওয়ার দিকে। জেসমিন খাতুন এতক্ষণে প্রাণকে লক্ষ্য করল। আরে বাবা, দেখছো? তোকে দেখলামই না। ওই, কোথায় দাঁড়িয়ে আছিস কেন? তুই তো এত চুপচাপ না। এতক্ষণ প্রাণ কিছু একটা ভাবছিল। জেসমিন খাতুন এর কথায় সে ভাবনায় ব্যাঘাত ঘটে আর হুঁশ ফিরে। আরে না আন্টি, তোমাদের মা ছেলের ভালোবাসা দেখছিলাম। জেসমিন খাতুন নিজের চোখটা মুছতে মুছতে এগিয়ে এসে বললেন, হয়েছে, এবার হাত মুখ ধুয়ে খেতে আয়। আমি ছাড়ছি না তোকে। প্রাণ সাথে সাথেই না করলো আর বলল, না আন্টি, আজ নয়, আসবো আরেকদিন। আজকাল আছে হসপিটালে। কিন্তু জেসমিন খাতুন মানলেন না। তিনি নিজের কথায় অটল থাকলেন। এ যেন তার নিঃসংকোচ আবেদন। প্রাণকে নিজের ছেলের মতোই দেখেন। আজ এতদিন পর সবাই একসাথে খেতে বসবে, প্রাণ থাকবে না তা হয়? জোর করে খাওয়ার জন্য রাজি করালেন। অরণ্য ফ্রেশ হয়ে নিচে নেমে এসে বসলো খাওয়ার জন্য। আর অরণ্যের মা এটা সেটা সব অরণ্যের পাতে দিচ্ছে। অরণ্য কিছুটা বিরক্ত হলো। কি করছো মা? আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, আস্তে আস্তে দাও। আকাশ হো হো করে হেসে উঠলো পুরো টেবিল কাঁপিয়ে। বুঝলে ভাইউ, মাম্মা তোমাকে ভুড়িওয়ালা বানানোর ফন্দি করেছে, যাতে মেয়েরা তোমার দিকে কুনজর না দেয়। অরণ্য তাকে চোখ পাকালো। তার অনন্যা ফিচেল গলায় আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল, আর তোর দিকে তো এমনিতেই মেয়েরা তাকিয়ে দেখে না। আকাশ ফুঁসে উঠল। দেখো, একদম ভালো হবে না, বলে দিলাম। অনন্যা আকাশের দিকে চেয়ে মুখ ভেঙচি দিল। অরণ্যের বাবা খাবার শেষে প্রাণ আর অরণ্যকে বসতে বলল। সবাই যে যার খাবার খেয়ে চলে গেল। বাকি রইল শুধু প্রাণ, অরণ্য আর আজমির চৌধ সাহেব। এইবার আজমির সাহেবকে বেশ উদাস দেখালো। ছেলের ফিরে আসার আনন্দে যেন বাল্যকালের বন্ধুর চলে যাওয়া মাটি চাপা পড়ে গিয়েছিল কিয়ৎকালের জন্য। কণ্ঠে মলিন করে বলল, অরণ্য, তুমি জানোই যে নিজাম মারা গেছে। আমরা সবাই শোকাহত, কিন্তু তোমার সাথে তার অন্যরকম অ্যাটাচমেন্ট ছিল, আমরা সবাই জানি। একটু পর তার জানাজা, আর হসপিটালের প্রফেসর পদেও একটা সিট খালি পড়ে আছে। আমরা চাইছি তুমি নিজ যোগ্যতায় সেটায় জয়েন করো। নিজামও চাইতো তুমি আমাদের হসপিটালে জয়েন করো। অরণ্য কিছুক্ষণ নীরব থাকলো। নিচের ঠোঁট কামড়ে ধরে ভাবলো। রাজি হলো বাবার কথায়। আপাতত এটাই তার ঠিক মনে হচ্ছে। সূক্ষ্ম কণ্ঠে বলল, ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। এটা বলে উঠে গেল টেবিল থেকে। আর প্রাণ বিদায় নিয়ে চলে গেল নিজ গন্তব্যে। ছায়াতে ক্লাস শেষ হলো 3টায়। নীলার কণ্ঠে শোক স্পষ্ট। এই ছায়া, স্যার খুব ভালো মানুষ ছিলেন রে। এইভাবে স্যার চলে যাবে ভাবতেও পারিনি।
ছায়া দূর আকাশে দৃষ্টি নিবদ্ধ করল। সূর্যের তীব্র রোদ যেন তার চোখ ঝলসে দিচ্ছে, তবু চেয়ে রইল। চোখে পানি চলে গেল। ছায়া চট করে চোখটা বন্ধ করে ফেলল। অনেকক্ষণ রোদের দিকে তাকিয়ে থাকার পর চোখ বন্ধ করলে সব অন্ধকার লাগে। এরপর আস্তে আসে একটা উজ্জ্বল বস্তু, সে অন্ধকারের জায়গা করে নেয়। ধীরে ধীরে তার আধিপত্য বিস্তার করতে থাকে। এরপর চট করে যেন সব আলোকিত হয়ে যায়। বর্ষাকালে হুটহাট যেমন বৃষ্টির আগমন হয়, ঠিক তেমনই দুপুরে প্রভাকর যেমন পূর্ণ তেজে জ্বলে ওঠে। রোদের তেজে রাস্তায় দাঁড়ানো দায়। ছায়ার ফর্সা মুখশ্রী একেবারে লাল হয়ে গেল। এক হাতে মুখ ঢেকে ছায়া একটা রিক্সা ডেকে উঠে পড়ল দুইজন। রিক্সা ছুটে চলল আপন গতিতে। জীবনও তো আপন গতিতে চলতে থাকে। কারোর জন্য কি কারো জীবন থেমে থাকে? থাকে না। শুধু সময়ের স্রোতের সাথে নিজেকে অভ্যস্ত করে তোলে মানুষ। মাঝে মাঝে মনে তীব্র হাহাকার জেগে ওঠে। তখন মানুষ নিজেকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ভালো রাখার মিথ্যে প্রয়াস চালায়। কে জানে কে কতটা সফল হয়, আদৌ সফল হয় কিনা। সকাল 9টা। নীলা আর ছায়া ক্লাসরুমে বসে আছে। ক্লাসরুমে সবাই কিছু না কিছু নিয়ে কথা বলছে। কেউ কেউ কানে ইয়ারফোন চেপে গান মগ্ন। কেউ বইয়ের পৃষ্ঠায় নিজেকে বন্দি করে ফেলেছে, যেন বইয়ের ভিতরেই জাদুকরী অক্ষরগুলোই তাদের হিপনোটাইজ করে ফেলেছে। কেউ হাসি ঠাট্টায় ব্যস্ত। এক বেঞ্চে ছায়া, নীলা আর মেঘা বসেছে। মেঘা অনবরত তার বয়ফ্রেন্ডের প্রশংসায় গলা শুকাচ্ছে। নীলা আর ছায়া তা শুনে ঢোক গিলছে আর মুচকি মুচকি হাসছে। তার প্রেমিক আপাতত লন্ডনে কিছুদিন পরই আসবে। সেই খুশিতে সে আত্মহারা। একবার হাসে তো আরেকবার তার গলায় রাগ প্রকাশ পায়, আবার কখনো লজ্জায় মুখ রাঙা হয়। এই তোরা জানিস আমি তোদের দুলাভাইকে কত ভালোবাসি? এইটা বলে একটু লাজুক হাসি হাসলো, যদিও লজ্জা নাম শব্দটা আর তার ডিকশনারিতেই নেই। নীলা মজার স্বরে বলল, কতটা? মেঘা 2 হাত প্রসারিত করলো, যেন প্রসারতা তার ভালোবাসার পরিমাপক এই মুহূর্তে। এতগুলা? এটা বলেই আবার মুখ লুকালো নিজের ওড়নায়। ছায়ার এসব ন্যাকামি অসহ্য লাগছে, তাই ধুম করে মেঘার পিঠে ঝট করে একটা কিল বসিয়ে দিল। মুখটা ভেঙচি দিয়ে পুনরায় বলল। মেঘা কাঁদো কাঁদো মুখ করে ফেললো। সে না হয় একটু বেশি ভালোবাসে, তাই বলে তাকে নিয়ে এইভাবে মজা করবে? বান্ধবীদের বলবে না তো কাকে বলবে? কণ্ঠে অতীব মাত্রার কষ্ট যোগ করে এবার মেঘা বলল, এমন করিস কেন সায়ু? তোদের না বললে কাদের বলবো? পাশের বাড়ির অদু মধু কদুকে? এই নীলা, আমার পিঠে জ্বলে গেল রে। দেখ কি জোরে দিয়েছে। কি খাস রে ছায়ু? এত জোর কই পাস? ছায়া বিরক্তিতে মুখ কুচকে ফেলল। তার কপালে গুনে গুনে 3টা ভাঁজ পড়ল। মেঘা একটা বলতে চাচ্ছিল, ঠিক তখনই স্যার ক্লাসে আসে। তার সাথে আরো একজন ঢুকে প্রফেশনাল লুকে। কালো প্যান্ট, সাদা শার্ট, কালো কোট, মুখে খোঁচা দাড়ি, ব্রাউন চুল, কপালে পড়ে আছে কালো শো ব্র্যান্ডেড ওয়াচ। সব মেয়েদের শ্বাস মনে হয় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এত সুদর্শন আর সুঠাম দেহি, ব্যস্ততম ক্লাসের কোলাহল যেন থেমে গেল হঠাৎ করেই। রহমান স্যার এইবার গলা ছেড়ে কাশি দিলেন, সবার মনোযোগ আকর্ষণ করার জন্য। সবার সাথে পরিচিত করালেন অতি কাঙ্ক্ষিত ব্যক্তিকে। তোমরা হয়তো সবাই চিনি থাকবে, এতক্ষণে হয়তো চিনি ফেলেছো আশা করছি। রহমান স্যার পুনরায় গলা খাকারি দিলেন। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তিনি হচ্ছেন অরণ্য চৌধুরী। লন্ডন থেকে MBS কমপ্লিট করেছেন। তিনি এই মেডিকেল কলেজেই অধ্যয়নরত ছিলেন। সবাই চিনে গেছো এতক্ষণে। কিছু বিশেষ কারণে স্কলারশিপ নিয়ে তিনি লন্ডনে চলে গিয়েছিলেন আর সেইখানেই বাকি পড়া শেষ করেন। আজ থেকে ডক্টর অরণ্য চৌধুরী তোমাদের ক্লাস নেবেন। পুরো ক্লাস জুড়ে হই হই শুরু হয়। এ যেন কোনো উৎসবের আমেজ। সবাই অলরেডি ডক্টর অরণ্যকে নিয়ে ফুসুর ফাসুর করতে থাকে। এবার ছায়া, নীলা আর মেঘা অরণ্যের নাম শুনতেই চমকে ওঠে। অস্পষ্টভাবে মুখ চিরে বেরিয়ে আসে, অরণ্য ভাইয়া। 3 জনের চোখে মুখে বিস্ময় আর শঙ্কা। ভাইয়া ফিরে এলো এত বছর পর। কোনো বিশেষ কারণে নয়তো। ওরা ছায়ার দিকে তাকালো। ওর মুখে আধার নেমে এলো, সাথে ব্যথাতুর দৃষ্টি। ছায়া ধীরে ধীরে দৃষ্টি নামিয়ে নিল, আর একবারও ফিরে তাকালো না। অরণ্য সবাইকে সালাম দিয়ে নিজের পরিচয় দিল, যদিও তাকে সবাই আগে থেকেই চিনে। শুধু মধ্যে দিয়ে কয়টা বছর ছিল না, কেউ জানতো না সে কোথায়। সবার চোখে মুখে প্রফুল্লতা, হাসি। এইবার অরণ্য একে একে সবার পরিচয় জানতে চাইল। সবাই যার যার পরিচয় দিল। এবার ছায়াদের সারি অবধি এসে থেমে গেল। নীলা আর মেঘা নিজেদের পরিচয় বললেও ছায়া উঠলও না আর কিছু বললও না। কিছুক্ষণ পর নীলা বলল উঠে দাঁড়াতে। ছায়া দাঁড়ালো, কিন্তু দৃষ্টি নিচের দিকে। কথা গলায় আটকে গেছে, যেমন কোনো শব্দই যেন মুখ দিয়ে বেরোচ্ছে না।
স্বর্ণালী কাঁপছে, বুকের গহীনে নামহীন অজানা ব্যথার অস্তিত্ব টের পেল। অরণ্য এবার সুচালো দৃষ্টি নিক্ষেপ করলো, কণ্ঠে তীক্ষ্ণতা আনলো। What happened? What's your name, miss? ছায়া চমকালো, ভড়কালো, আর বিদ্যুৎ গতিতে অরণ্যের মুখের দিকে তাকালো। দুজনের দৃষ্টি এক হতেই বুকে ঝটকা লাগে। ছায়া দ্রুত গতিতে চোখ সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। আর কিছু বলার সাহস হলো না, তার পুরো শরীরে কম্পন ধরেছে। এক খণ্ড পাথরের টুকরো নদীর পানিতে ঢিল মারলে তা যেমন তরঙ্গ তৈরি করে, কম্পিত হতে থাকে, ঠিক তেমন তার শরীরেও যেন কম্পন ধরেছে। ধপ করে বসে পড়ল সিটে। অরণ্য আর কিছু বলল না, চোখ সরিয়ে নিল। সামনে গিয়ে নিজের মনকে পড়ানোতে মনোনিবেশ করলো। একটা অপ্রয়োজনীয় কথা বলেনি, কারো দিকে তাকায়নি। তাকালে বুঝতো কত মেয়ে তাকে চোখ দিয়ে গিলেছে। অরণ্যের ক্লাস শেষ হতেই অরণ্য বিদায় নিয়ে চলে যায়, একবারও ফিরে তাকায় না। ফিরে তাকালে দেখতো ভয়ে জড়সড় হয়ে আড়ষ্ট এক তরুণীকে। অরণ্য চলে যেতেই মেয়েদের মধ্যে গুঞ্জন শুরু হয় অরণ্যকে নিয়ে। এর মধ্যে এক সুন্দরী মেয়ে তার সিট থেকে উঠে দাঁড়িয়ে তার দুই হাত বুকে গুজে স্থিরচিত্তে বলে ওঠে, আপনাকে তবে পেয়েই গেলাম। ইস কি লজ্জা। এই বলেই মুখ ঢাকে হাত দিয়ে। মেয়রের মেয়ে বলে কথা, বেশ ভালো ছাত্রী হলেও অনেক অহংকারী। তার কাছে অহরহ ছেলে প্রপোজাল আসলেও বিশেষ একজনের অপেক্ষায় ছিল। আজ হয়তো পেয়েও গেল। মেয়েটিকে তার বান্ধবী সীমা ডেকে বলল, অহনা কি তবে প্রেমে পড়লো? সামথিং সামথিং। অহনা লাজুক হাসল। ডাক্তার অরণ্য চৌধুরী, আপনি অবশেষে গুহা থেকে বের হলেন? এটা বলে দাঁত বের করে ক্যাবলা মার্কা একটা হাসি দিল প্রাণ। সেও একজন ডাক্তার, তবে সে সাইকিয়াট্রিস্ট। অরণ্য তার হাতের ফাইল দিয়ে প্রাণের পিঠে এক বাড়ি দিল আর বলল, Give me some respect, bro. প্রাণ তার চোখ প্রসারিত করে হাতটা ঠোঁটের কাছে নিয়ে বলল, একটা চুম্মা দিলে কি রেসপেক্ট করা হইব? অরণ্য মুখটাকে বিকৃত করে বলল, ছি, কিসব কথাবার্তা? I'm not a gay. Get lost from here. প্রাণ হো হো করে হেসে ফেলল। হাসতে হাসতে যেন পেটে খিল লাগলো। মুখে হাসি বজায় রেখেই হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, অভিক শালার কি খবর? হেই কি আইখানেই পইড়া থাকবো নাকি দেশে আইবো? অরণ্য এবার মুখটাকে সিরিয়াস করে তুলে, অভিক তো আমি আসার সময়ই আসতে চাইছিল, কিন্তু কিছু কাজে আটকে গেল। আমি বলেছি সব শেষ করে আস্তে ধীরেই আসতে। প্রাণও এবার হাসি ঠাট্টা বাদ দিয়ে সিরিয়াস হলো। সোজা হয়ে দাঁড়িয়ে অরণ্যের মুখের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো অরণ্যের অভিব্যক্তি। যাক ভালো, তবে এইভাবে কতদিন বিয়ে করছিলি না কেন? আন্টি তোকে নিয়ে কতটা চিন্তা করে জানিস? যেই সময়টা নাতি নাতনি নিয়ে কাটানোর সময়, সেই সময়টা তিনি ছেলের ভবিষ্যৎ নিয়ে হাই হাই হতাশ করে কাটাচ্ছে। অরণ্য কিছু বলল না, বরাবরের মতোই চুপ থাকলো। প্রাণ বরাবরের মতোই হতাশ হলো। ছায়া ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে গিয়ে মুখে শীতল পানির ঝাপটা দিচ্ছে বারংবার। এটা সম্ভব না, কোনো দিনও না। তার একটু শান্তির প্রয়োজন। আচ্ছা, শান্তি কোথায় পাওয়া যায়? অতীত যে বারবার তার সামনে আসছে, সে কি পারবে টেকেল দিতে? তার মনে পড়লো কতদিন বাড়ি যায় না, কয়দিন বাড়ি গিয়ে থেকে আসলে কেমন হয়। কতদিন বাবা মায়ের সাথে কথা হয় না। পুরনো কিছু মান অভিমানের জন্য আজ সে পরিবার থেকে এত দূরে। এখন সে ভালো মেয়ে হয়ে থাকতে চায়। অন্তত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হলেও কিছুদিন তাকে থেকে আসা দরকার। ছায়ার বাবা রেজাউল হক একজন ব্যাংক ম্যানেজার, মা মীরা বেগম গৃহিণী, ছোট বোন আয়শা রোজ এবার ক্লাস 9-এ পড়ে বিজ্ঞান বিভাগে। বেশ চটপটে মেয়ে আর বেশ ভালো ছাত্রী, কিন্তু রাগটা নাকের আগায় থাকে। চঞ্চলা এই কিশোরীর লতানো দেহ, সুদীর্ঘ কেশ, হলুদ ফর্সা গায়ের রং বেশ নজরে রাখে মেয়েদের মা মীরা বেগম। রাত 12টা। অরণ্য বারান্দায় বসে ধূমপান করছে, হাতে একটি মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। ছবিটিতে মেয়েটি লাল রঙের সোনালী পাড়ের একটি শাড়ি পরেছে, মাথায় বেলি ফুলের গাজরা, চোখে কাজল, পায়ে আলতা। মেয়েটি হেসে হেসে কারোর সাথে কথা বলছিল। সেই সময় ছবিটি তোলা। অরণ্য এক দৃষ্টিতে চেয়ে আছে ছবিটিতে। হঠাৎ করেই লাইটারটা নিয়ে ছবিটিতে আগুন ধরিয়ে দিল। ছবিটি জ্বলছে, ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠছে ক্রমশ। আচ্ছা, হৃদয় পোড়ার ধোঁয়া হয় না? হৃদয় পড়লে দেখা যায় না কেন? এই যে তার হৃদয়টা পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না বাইরে থেকে। যদি দেখা যেত কেমন হতো? মানুষ বুঝি দেখে বলতো যে, ইস দেখো, ছেলেটার হৃদয় বলতে কিছুই রইল না, পুড়ে ছাই হয়ে গেল সব। মানুষ মনে হয় সমবেদনা জানাতো, আফসোস করত। যে না ছবিটির মুখ পুড়ে যাবে, সেই মুহূর্তে দিয়ে আগুন নিভাতে লাগলো অস্থির চিত্তে। হাত দিয়ে আগুন নিভাতে গিয়ে হাতে আগুনের ছ্যাঁকাও লাগলো।
হাতের ব্যথা তার কাছে কিছুই না, এর থেকে বড় ক্ষত সে হৃদয়ে নিয়ে ঘুরছে। হাতে ছবিটি নিয়ে তাকিয়ে থেকে তাচ্ছিল্যের স্বরে বলল, দেখো, আজও আমি ব্যর্থ। পারলাম না আমি তোমাকে পোড়াতে, অথচ দেখো আমাকে পোড়াতে পোড়াতে তুমি নিঃশেষ করে দিয়েছো। রাতগুলো কেমন যেন দীর্ঘ হয়, শেষ হতে চায় না। আমার জীবনের আধারটাও কাটতে চায় না। আজ বোধ হয় ঘুম হবে না, নিকোটিনের ধোঁয়ায় আজ নিজেকে হারাতে হবে।